এখন আমি তোমাদের সামনে অর্গানন থেকে বলবো 44টা প্রথমে বলবো, পাশাপাশি পরে 45টাও বলবো, যদিও দেখি একই সাথে বলা যায় কিনা। 44-এ বলা হয় দুইটি সম লক্ষণ বিশিষ্ট ব্যাধি উল্লেখিত চিহ্নিত প্রকারের অর্থাৎ 36 থেকে 37 এবং 37 অনুচ্ছেদ কথিত সমলক্ষণ সম্পন্ন বিশিষ্ট ব্যাধির ন্যায় পরস্পরকে অপসারিত করিতে পারে না, কিংবা খ চিহ্নিত প্রকারের 38 থেকে 39 অনুচ্ছেদ কথিত অসমলক্ষণ বিশিষ্ট ব্যাধির ন্যায় পরস্পরকে এই রূপে দমন করিতে পারে না যে নূতনটির ভোগকাল শেষ হইলে পুরাতনটি পুনরাগত হয়, অথবা গ চিহ্নিত প্রকারের 40 থেকে 42 অনুচ্ছেদ কথিত অসমলক্ষণ বিশিষ্ট ব্যাধির ন্যায় একটি অপরটির সহিত একই জীবশরীরে আশ্রয় গ্রহণ করিয়া স্বীয় প্রিয় স্থান অধিকার করিয়া থাকিতেও পারে না। অর্থাৎ 36 থেকে এই 43 পর্যন্ত, 36 থেকে 43 পর্যন্ত যে সূত্রগুলিতে যেমন যেমন আলোচনা করা আছে সেই সূত্রগুলি পুনরায় এই 44 নম্বর অনুচ্ছেদে নতুন করে সার সংক্ষেপে হ্যানিম্যান সাহেব বলছেন। উনি বলছেন যে কোনো ব্যক্তি কোনো বলবত্তর বা শক্তিশালী কোনো রোগ দ্বারা আক্রান্ত হলো, তারপরে যদি তাকে বিসদৃশ একটা দুর্বল রোগে আক্রান্ত হয়, তাহলে দুর্বল রোগটা সেই দেহকে লক্ষণ প্রকাশ করতে পারে না। অর্থাৎ হাঁপানি রোগীর আর ডায়রিয়া হয় না, কলেরা হয় না, তরুণ রোগ। আবার বলছে পুরাতন রোগটি যদি দুর্বল হয় আর পরবর্তী রোগটি যদি শক্তিশালী হয় এবং বিষদৃষ্ট হয়, তাহলে দেখা যায় পরবর্তী রোগ দ্বারা যখন আক্রান্ত হয় তখন পূর্বের রোগটা স্থগিত থেকে যায়, দমে যায়। পরবর্তী রোগের ভোগকাল শেষ হয়ে গেলে পূর্বের রোগটা আবার ভেসে ওঠে, শুধু ডিসিমিলিয়ার। তো এই যে প্রকৃতি দর্শনে উনি যে যে অবস্থাগুলি দেখেছেন বা পেয়েছেন, তাতে করে উনারা একটা বিচারই করেছেন যে সাদৃশ্য বিধান ছাড়া ডিসিমিলিয়ার পদ্ধতিতে প্রকৃতিও যেমন একটা রোগ আর একটা রোগকে আরোগ্য করতে পারে না, চিকিৎসা বিধান অনুসারে আমরা যারা চিকিৎসা করি আমরাও কিন্তু ডিসিমিলিয়ার বিধানে একটা ওষুধ দিয়ে আর একটা রোগকে চিকিৎসা করতে পারি না। এই যে প্রকৃতি দর্শনের সাথে আমরা কি করব সেই সিদ্ধান্তটা আমাদের এই 44 নম্বর অনুচ্ছেদে বলা আছে। দেখো, প্রকৃতির নেচারটা চিকিৎসা বিজ্ঞানের মধ্যেও আমাদের খাটাতে হবে, গায়ের জোরে জবরদস্ত করে চিকিৎসা করলে যে রোগী চিকিৎসা হবে এটা কিন্তু কোনো কথা নেই। আমরা বারবার করে উপলব্ধি করেছি যে চিকিৎসকের খামখেয়ালি বশত ওষুধ প্রয়োগ করলে, অর্থাৎ অ্যান্টিপ্যাথি বা অনঅ্যান্টিপ্যাথি অনুসারে ওষুধ প্রয়োগ করলে রোগী হয়তো তাৎক্ষণিক কিছু এত আরাম বোধ করে, অত উপশম বোধ করে, রোগী হিসাবে আরোগ্য হয় না। তাই হ্যানিম্যান সাহেব যেগুলি প্রকৃতি দর্শনে পেয়েছেন সেইগুলি চিকিৎসায় কাজে লাগিয়েছেন এবং তারই সূত্র ধরে উনি কিন্তু অর্গাননে পরিষ্কারভাবে একটার পর একটা লিপিবদ্ধ করেছেন। দেখা যাচ্ছে দুটো যদি ডিসিমিলিয়ার ব্যাধি হয় তাহলে একটা আর একটাকে আরোগ্য করতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। এই এত কথা বলার উদ্দেশ্য আমাদের ল অফ সিমিলিয়ার অর্থাৎ সাদৃশ্য বিধানের ট্রিটমেন্ট হচ্ছে ন্যাচারাল। প্রকৃতিতেও সাদৃশ্য বিধানে এইভাবে ট্রিটমেন্ট হয় বা হয়েছে, তার প্রমাণ আছে, আমরাও কিন্তু সেটাই করি। এটা যে আমরা 44 নম্বর সূত্রে বলবো। এবার 45 নম্বর সূত্রে আমাদের যেটা বোঝানো আছে, বলা হচ্ছে সমলক্ষণ সম্পন্ন দুইটি রোগ একত্রিত মিলিত হইলে
অসম লক্ষণ সম্পন্ন দুইটি রোগের মিলনে যাহা হইত তাহার কিছুই হয় না। তাহলে ডিসিমিলিয়ার ব্যাধি দুটো যদি একত্রিত হয় তাহলে কি হয়, একটা শক্তিশালীটা দুর্বল তরটাকে চাপাতে রাখে, বা পূর্বে যদি শক্তিশালী থাকে তাহলে পরবর্তী দুর্বল ডিসিমিলিয়ার রোগকে ঢুকতে দেয় না। কিন্তু সাদৃশ্য বিধান ট্রিটমেন্টে দেখা যায় একটা রোগে ভুগছে, সিমিলিয়ারিটি আর একটা রোগ দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে কি হয়, তাহলে যেটা ডিসিমিলিয়ারে হয় সেটা সিমিলিয়ারে হয় না। দুইটি রোগ উৎপত্তি হিসাবে বিভিন্ন, কিন্তু প্রত্যেকে বাহ্য আভ্যন্তরিক প্রকৃতি এবং মানব শরীরের যন্ত্রণা এবং লক্ষণাদি উৎপাদন করিবার শক্তি হিসেবে পরস্পরের অত্যন্ত সদৃশ হইলে যখনই তারা একই জীব শরীরে মিলিত হয় তখনই তারা পরস্পরের ধ্বংস সাধন করে, অর্থাৎ বলবত্তরটি দুর্বলতর দিকে ধ্বংস করে। অর্থাৎ কেউ যখন কোনো রোগে ভোগে অর্থাৎ অসুস্থতায় ভোগে, তার সর্বাঙ্গীন ভাবে দেখা গেল হয়তো রোগীটা লাইকোপোডিয়ামের বা সালফারের, তাহলে আমি কেস রেকর্ড করে যখন জানতে পারবো রোগীটার সালফার বা লাইকোপোডিয়ামের, তাহলে সেই সিমিলিয়ারিটি করে যখন রোগ শক্তির থেকে বেশি শক্তি সেই সালফার বা লাইকোপোডিয়াম আমি সেই রোগীটাকে প্রয়োগ করব, তখন কি হয়, তখন দেখা যায় শক্তিশালীটা সেখানে ক্রিয়াশীল হয় আর দুর্বলতরটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে যেটা বোঝানো আছে যে ধ্বংস করে, একটা আর একটাকে ধ্বংস করে। ডিসিমিলিয়ার হলে কেউ কাউকে ধ্বংস করতে পারে না, যার মতন সেই কাজ চালাতে থাকে, অর্থাৎ রোগ আরোগ্য হয় না। তাহার কারণ অতি সরল, যথা যখন বলবত্ত রোগ উৎপাদিকা শক্তি শরীর আক্রমণ করে, রোগ উৎপাদিকা শক্তি যখন শরীরকে আক্রমণ করে, ইহার কার্যগত সাদৃশ্যতা হইত দুর্বলতর রোগটি শরীরের যে যে অংশ আক্রমণ করিয়াছিল সেই সেই স্থান অধিকার করে। তাই একটা রোগী লাইকোপোডিয়াম দ্বারা আক্রমণ করলো, তার ডাইজেস্টিভ সিস্টেমের গোলযোগ, তার লিভার ফাংশন গোলযোগ, লিভারটা বড় হয়ে গেছে, লিভারে চর্বি জমেছে, তার দেখা গেল ওভেরিটা বড় হয়েছে, তার হয়তো হাঁটুতে ব্যথা আছে, তার হয়তো মাথার যন্ত্রণা আছে। এই রোগীটার সাধারণ লক্ষণগুলিকে বাদ দিয়ে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ তার মানসিক লক্ষণ নিয়ে যখন আমি জানতে পারবো রোগীটা লাইকোপোডিয়ামের, এবং লাইকোপোডিয়াম যখন আমি তাকে অ্যাপ্লাই করব তখন লাইকোপোডিয়াম সেই সেই জায়গাতে গিয়ে কিন্তু ক্রিয়া প্রকাশ করবে, অর্থাৎ লাইকোপোডিয়াম দ্বারা প্রাণ শক্তি আক্রান্ত হবে। আগে আক্রান্ত ছিল রোগ শক্তি দ্বারা, এবার আক্রান্ত হয়ে গেল প্রাণ শক্তি দ্বারা, আর ঔষধ শক্তি দ্বারা। এইবার দেখা গেল সেই সেই যন্ত্রে গিয়ে তার ক্রিয়া প্রকাশ করতে থাকলো। অ্যাক্সেসরি সিম্পটম অর্থাৎ অতিরিক্ত লক্ষণগুলি কিন্তু সাধারণত ওষুধের অপব্যবহার না হলে প্রকাশ পায় না। তাই সেই যে আগে থেকে রোগটা যে যে স্থান অধিকার করেছিল সেই যে স্থান অধিকার করে বসলো ওষুধে। আচ্ছা, সুতরাং দুর্বলতর রোগ উৎপাদিকা শক্তি আর ওই সকল স্থানের উপর ক্রিয়া প্রকাশ করতে পারে না, অর্থাৎ ন্যাচারাল ডিজিজ কিন্তু আর সে রোগ লক্ষণ প্রকাশ করতে পারে না, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়। অন্য কথায় বলতে গেলে যখন জীবনী শক্তি প্রথমে কোনো রোগ দ্বারা বিচলিত হইয়া অপরটি একটি নূতন সদৃশ্য বলবত্ত রোগ উৎপাদিকা শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন ইহা কেবল এই নূতনটির দ্বারাই আক্রান্ত হয়। তাই আগে আক্রান্ত হয়েছিল রোগ দ্বারা, লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করলে দেখা গেল পরবর্তীতে লাইকোপোডিয়াম দ্বারা রোগীটা আক্রান্ত হয়ে গেল, রোগ শক্তি চলে গেল। দুটো শক্তি এক জায়গায় দাঁড়াবে না, দুর্বলতরটা ধ্বংসপ্রাপ্ত হবে, সবলতা দাঁড়িয়ে যাবে। তাই সবল হচ্ছে ওষুধ লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম দ্বারা ওই রোগী আক্রান্ত হয়ে গেল। এবার লাইকোপোডিয়াম দ্বারা যখন আক্রান্ত হয়ে গেল তখন তার দ্বারা প্রাথমিক সমলক্ষণ সম্পন্ন বিশিষ্ট দুর্বলতররা যে স্থূল আশ্রয়হীন শক্তি বিষয় বলিয়া জীবনী শক্তির উপরে ক্রিয়াশূন্য হয়ে পড়ে। সুতরাং
তার অস্তিত্বই থাকে না। তাহলে শক্তিশালী যখন এসে দাঁড়ায় তখন দুর্বলতরটা কিন্তু আর সেই দেহতে আর ক্রিয়া প্রকাশ করতে পারে না, অর্থাৎ রোগ দ্বারা সে আর লক্ষণ প্রকাশ করতে পারে না। সেই জায়গাটা স্থান গ্রহণ করে নিল আমার লাইকোপোডিয়াম বা ওষুধ শক্তি। এইবার পরবর্তীতে দেখানো হবে যে এই লাইকোপোডিয়াম কৃত্রিম বলেই, অর্থাৎ ওষুধ শক্তি কৃত্রিম বলে এ কিন্তু ক্রমান্বয়ে ধ্বংস হয়। ধ্বংস হতে হতে যখন দুর্বল হয়ে যায় তখন প্রাণ শক্তি একেও আউট করে যায়। আগে রোগ দ্বারা আক্রান্ত ছিল, লাইকোপোডিয়াম পড়ার পরে সেই রোগ শক্তি চলে গেল, আর লাইকোপোডিয়াম ক্রমান্বয়ে ক্ষীণ হতে হতে যখন ক্ষীণ হয়ে গেল প্রাণ শক্তি তখন লাইকোপোডিয়ামকে তাড়িয়ে দিল। তাহলে সেই দেহটা কি হলো? সেই দেহতে আর রোগ গুলে থাকলো না। অর্থাৎ প্রাণ শক্তি সুস্থভাবে তার দেহের প্রত্যেক যন্ত্রাংশগুলিকে কাজ করতে সাহায্য করলো। যেটা 9 নম্বর অর্গানো রেজিস্টারে আছে, সুস্থ জীবনী শক্তি হলে তার দেহ মনের অবস্থা কি হয়। তাই একে বলা হয় আরোগ্য। এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি, অর্থাৎ অর্গানোলজিটা বলা হচ্ছে সিমিলিয়ার হতে হবে, রোগীর রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণের একটা সিমিলিয়ার হতে হবে, আর রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি হতে হবে। এই পর্যন্ত।